ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের যে সময়টা আমরা পার করছি এটাকে অনেকটা রবীন্দ্রনাথের কথায় বললে গ্রহণের কাল বলা যেতে পারে, বা রবীন্দ্রনাথের কবিতায় এই শব্দটি আছে। আবার অনেক সময় আরেকটু সহজভাবে বললে এক ধরনের অস্থিরতার মধ্যে যাচ্ছি, অস্থির সময়। অস্থিরতার মধ্যে আসলে গেল 5 আগস্ট থেকেই আমরা যাচ্ছি। এই অস্থিরতার তারতম্য ঘটে, কখনো একটু বেশি কখনো একটু কম। একটি বড় দল যারা 17 বছর দেশের ক্ষমতায় ছিল তারা হঠাৎ করেই ক্ষমতাচ্যুত হয়। হঠাৎ করে বলতে একটা আন্দোলনের মাধ্যমেই খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং সেক্ষেত্রে এক ধরনের আনরেস্ট অবস্থা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ঘটনাই ঘটছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা জেনে আসছি বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা আমরা পেয়েও থাকি। আবার এটাও আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি অসহযোগিতাও হয়তো বা আমরা পাচ্ছি, কিন্তু এটা হয়তো বা দেশ হিসাবে ভারত করছে কিনা সেটি আমরা জানি না। কিন্তু হয়তো বা এখন বাংলাদেশে অনেক কিছু তাদের পছন্দ হচ্ছে না দেখে বা তাদের রাষ্ট্রনীতিতে যায় না দেখে হয়তো বা এরকম হচ্ছে। এর মধ্যে যেটি যোগ হয়েছে যে সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে। সিরিজ অগ্নিকাণ্ড ঘটছে। এই সিরিজ অগ্নিকাণ্ডর বিষয়ে এটি কি নিতান্তই নিছকই দুর্ঘটনা নাকি জনমনে এক ধরনের প্রশ্ন? আর আমরা তো বিভিন্ন সময় আসলে আমাদের দেশের ইতিহাসে ষড়যন্ত্রের বিষয় রয়েছে। 75-এর 15ই আগস্ট ষড়যন্ত্র, আমাদের যদি বলি আমরা এরপরে একের পর এক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে নিহত হওয়ার ঘটনা, তাকে মেরে ফেলা হয়েছে। বিভিন্ন ধরনের রাজনীতিতে আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বললে ষড়যন্ত্র বা পরিস্থিতি এই ধরনের ইতিহাস রয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা একটু অন্য রকমের একটি বিষয় ঠিক করেছি দর্শক। আজকের বিষয় অস্থির সময়, অন্তর্বর্তী রাজনীতি ও অর্থনীতি। আপনারা ধরে নিতে পারেন অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনীতি অর্থনীতি, অথবা রাজনীতি অর্থনীতি দুটিই অন্তর্বর্তীর মধ্যে রয়েছে। যেটি হোক, আমাদের সঙ্গে রয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। আপনাকে স্বাগত জানাই। ওয়ালাইকুম আসসালাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকেও স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই শুনছেন যে একটু অন্য রকমের বিষয়, যে কারণে আমরা আসলে আপনাদের দুজন, আপনারা সিনিয়র সিটিজেন হিসেবে এবং এই বিষয়গুলোতে ব্যাখ্যা করবেন। আমরা বরাবরের মতো যে শিরোনাম প্রচার করি, শিরোনামটি দেখে এরপর আলোচনা শুরু করব। ভোটের আগে পরে সারা দেশে 8 দিন বিশেষ নিরাপত্তা বলয়, 1 লাখ সেনা সদস্য থাকবে মোতায়েন। নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট ইসি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনে বাধা এলে ঝুঁকিতে পড়বে দেশ ও জনজীবন, স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবাণী। সাম্প্রতিক সিরিজ অগ্নিকাণ্ডে জনমনে প্রশ্ন। এটা তো একটা সিকিউর প্লেস, এখানে কেন এগুলো হবে? তাইলে আমরা কিসের উপর ব্যবসা করব, কিসের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট ইম্পোর্ট করব? বিস্ফোরণ অধিদপ্তরের মতো একটা অধিদপ্তর থাকা সত্ত্বেও এই পুরো বিষয়গুলো বারবার ঘটার পর প্রায় 19টি সুস্পষ্ট নির্দেশনা সরকার নেওয়ার পর বাস্তবায়ন করলো না, এর উত্তর আমাদের দিতে হবে। শাহজালালের কার্গো কমপ্লেক্সে ভস্মীভূত 12,000 কোটি টাকা সমমূল্যের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইএবির পর্যবেক্ষণ। 3 দিন পর আমদানি পণ্য খালাস শুরু। অনৈক্যে হেলায় হারাচ্ছে দেশ গড়ার সুবর্ণ সুযোগ, মন্তব্য ফখরুলের। রিজভী বললেন, হাসিনা ছাড়া দেশ চলে না, একথা প্রমাণে সিরিজ অগ্নিকাণ্ড। এবং 90 স্বৈরাচার সৃষ্টির সুযোগ দেয়া হবে না, জামায়াতের হুঁশিয়ারি। ভোটের মাঠে শক্তিশালী রাজনৈতিক দল হতে চায় এনসিপি। আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। বগুড়ায় সার্জিসের সমাবেশে ককটেল বিস্ফোরণ। শিরোনামগুলো শুনছিলেন। আর সর্বশেষ যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটির আপডেট শুনলেন যে আজকে 3 দিন পরে আমদানি পণ্য খালাস করা শুরু হয়েছে, আবারও গুছিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আমি
একটু নুরুল আমিন ব্যাপারীর কাছে আসতে চাই যে আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ান এবং আপনি মাঠের রাজনীতির সঙ্গেও জড়িত এবং জিওপলিটিক্যাল বিষয়গুলোও আপনি বিশ্লেষণ করেন। আমি সুনির্দিষ্ট কি প্রশ্ন করব জানি না, কিন্তু এই মুহূর্তে আসলে সব কিছু মিলিয়ে কেমন মনে হচ্ছেন, কি হচ্ছে দেশে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তো বাংলাদেশের অবস্থা, বিশেষ করে 24-এর পট পরিবর্তনের পরে, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, তারপর থেকে ধীরে ধীরে আমরা মনে করেছিলাম ভালোর দিকে যাবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। অর্থাৎ যেরকম আশা করেছিলাম ওভাবে ভালোর দিকে যায়নি, বরং ইদানিংকালে আমরা খুব শঙ্কার মধ্যে আছি কোন দিকে যাচ্ছে। তবে এটা হয়েছে বিশেষ করে কি, ইউনূস সাহেবের ক্ষমতায় আসা যেটা, এটা কিন্তু সবচেয়ে তার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল এবং আমরা খুব আনন্দিত হয়েছিলাম। বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল এবং এত জনপ্রিয়তা নিয়ে তিনি এসেছিলেন ক্ষমতায়, যেটা কল্পনা করা যায় না। কিন্তু তিনি প্রথমে, যেটা আমি বারবার বলি, তিনি অর্থনীতিবিদ, রাজনৈতিক পরিপক্কতা হয়তোবা তার কম ছিল বিধায় অনেক ভুলগুলো হয়েছে। প্রথম ভুল যেটি হয়েছে সেটি হলো গিয়ে তিনি যেই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছেন সেখানেই ভুল ছিল। কারণ অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন যারা রাজনীতির সাথে ডাইরেক্টলি জড়িত নয়, কিন্তু তাদেরও যদি নিত, অর্থাৎ সৎ দেখে অভিজ্ঞতা সম্পন্ন এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিত, তাহলে ভালো হতেন। তিনি কি করলেন, তিনি গ্রামীণ ব্যাংক থেকে তার আপন কিছু লোক নিলেন বিশ্বস্ত মনে করে, মানে তিনি অভিজ্ঞতা জ্ঞানের চেয়ে লয়ালিটিকে বেশি প্রাধান্য দিলেন। তিনি এনজিও থেকে নিলেন, এমনকি তিনি রিজনাল দিকে, চট্টগ্রামের দিকে তিনি দুর্বল ছিলেন। ফলশ্রুতিতে যেটা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা 3-4জন ব্যতীত আমার মনে হয় না তারা কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে। আর এ বিষয়ে আমি বলবো, বর্তমানে যে ক্রাইসিসটা, সেটা সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমার মনে হয় একটু এলোমেলো করে ফেলেছেন। আমি তাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য। ওই যে আগস্ট মাসের 5 তারিখে তার ওয়াকারুজ্জামান তো জেনারেল, পুরো জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, যেটা জেনারেল, তাহলে আমরা দেখব তার প্রতি বিশেষ করে আমার কিন্তু খুব আস্থা ছিল। সেটা হলো পায়াস ব্যক্তি, তিনি নামাজ পড়েন, পাচক, ব্যক্তিগতভাবে দারুণ সৎ এবং দারুণ জনপ্রিয় ছিলেন, এবং কিন্তু জ্ঞানীও। কিন্তু তিনি কিন্তু প্রথম যেভাবে যে সুযোগটা নিয়ে অগ্রসর হতে পারতেন, এই যে 24-এর অভ্যুত্থানের পজিটিভ দিক নিয়ে তিনি যদি অগ্রসর হতেন এবং কন্ট্রোভার্সির মধ্যে যদি না যেতেন, তাহলে কিন্তু এই ক্রাইসিসগুলো দেখা দিত না। যেমন কি একটা কন্ট্রোভার্সির মধ্যে গেলেন তিনি জানেন যে এই অভ্যুত্থানটা হয়েছে বিশেষ করে এন্টি আওয়ামী লীগ এবং এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কেন্দ্র করে। কারণ ইদানিংকালে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে এত খারাপ চোখে দেখে যেটা কল্পনা করা যায় না। কি জন্য? ওই যে 15-16টি বছর আওয়ামী লীগকে তারা পিছন থেকে সমর্থন দিয়েছেন, এটা একটা ইতিহাসে, যেটি বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা বা এক ধরনের রাজনৈতিক দলরা হয়তোবা ইন্ডিয়ার বিরোধিতা করতো একসময়, কিন্তু আপামর জনগণ যে ইন্ডিয়াকে এতটা বিরোধিতায়, এতটা বিরূপাত্মক নেবে, এরকম এর আগে কখনো দেখা যায়। সেটা ইন্ডিয়ার ভুলের জন্য। তার কারণ ইন্ডিয়া ফরেন পলিসিতে তারা সাধারণত যদি করতো, সার্বভৌম দেশের প্রতি সম্মানসূচক পজিটিভ দিক নিয়ে যদি অগ্রসর হতো, তাহলে তারা ভালো করতে পারতো। যেমন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো দেখবেন, বড় দেশ ছোট দেশে সার্বভৌমত্বকে সম্মান দেয় এবং রিলেশনশিপটা হয় ইকুয়াল রিলেশনশিপ, যেটা হয় এটা হয়নি। আর আমার দেশে যেটা হয়েছে আরও বেশি, সেটা হচ্ছে আমার দেশের সরকার থেকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ ছিল, কিন্তু রিলেশনশিপটা যদি হতো পিপলস টু পিপলস, জনগণ থেকে জনগণ, তাহলে কিন্তু ভালো হতো। আর বিশেষ করে ভারত এই বিষয়ে বেশি বোকামি করেছে।
ওয়ারেন বাফেট বিজনেস সম্পর্কে বলতে গিয়ে বলছেন, বিশেষ করে শেয়ার মার্কেট সম্পর্কে, যে কখনো উচিত হবে না সমস্ত ডিমগুলো একটি বাস্কেটে ঝুড়িতে রাখা, তাহলে ঝুড়িটা নষ্ট করে সব শেষ। ইন্ডিয়া কী করেছে, তো সমস্ত ডিমগুলো একটা বাস্কেটে রেখেছে, সেটা আওয়ামী লীগ নামক যে বাস্কেটটি। অর্থাৎ তিনি অল্টারনেটিভ অন্য অন্য পার্টির সাথে সম্পর্ক স্থাপন করতে যাননি, কারণ তিনি বিশ্বাস করেননি যে অন্য পার্টি তার ইন্টারেস্টটা সার্ভ করবে। আপনার এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত জবাব আমি একটু শিকবি মাহমুদের কাছে আসি। সেটা হলো যে আপনি তো রেডিমেড গার্মেন্টসের ব্যবসাটা দীর্ঘ সময় করেছেন, এবং এই ব্যবসাটি আসলে এক ধরনের জিওপলিটিক্যাল বিজনেসও বলা হয়, মানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সেতু বন্ধনটা সেখানে আছে। বাংলাদেশের এই ব্যবসার সাথে কি আরও কোনো দেশের লাভ লোকসানের কোনো বিষয় আছে কি না, এক। 2 নম্বর হলো, আমরা যে 3টি সিরিজ অগ্নিকাণ্ড দেখলাম, 3টি আসলে এক ধরনের এক্সপোর্ট নিয়ে, মানে অর্থাৎ রপ্তানি, আমদানি রপ্তানি, এই জাতীয় গার্মেন্টস, এর আগে 2টো গার্মেন্টস আর এখানে কার্গো ভিলেজ। এরপরে হলো বাংলাদেশের রাজনীতিও এখন একটু অস্থিরতার মধ্যে আছে। এই দীর্ঘ সময়ের মধ্যে যে রাজনীতি দেখে আসছেন, কি মনে হচ্ছে আপনার? নির্বাচনের বিষয়ে কেমন মনে করছেন? শুরু করতে হবে, তাই না? গার্মেন্টস, আমি সবকিছু মিলিয়েই আর কি বলছি যে দেখেন, গার্মেন্টসের শুরুটা হয়েছে যখন শ্রীলঙ্কায় তামিলদের সাথে অসম্ভব গৃহযুদ্ধ ছিল। তখনই কোরিয়ানরা ওভারনাইট এখানে এসে এবং মরহুম নুরুল কাদের সহ এই গার্মেন্টস করা শুরু করলেন, এবং তখনকার সরকার, বিশেষ করে শহীদ জিয়াউর রহমান, এটাকে পারমিশন দিলেন। আস্তে আস্তে ওভারনাইট গার্মেন্টস এক্সপান্ড শুরু করলো, এবং বিদেশি ক্রেতাদের সাথে অনেকবারই বিদেশে দেখা হয়েছে। একবার যাদের কথা বললেন, দিল্লি এয়ারপোর্টে ডেনমার্কের বায়ের সাথে দেখা হয়েছে। আমি বললাম যে এতগুলো দেশ থাকতে, পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশ থাকতে, তোমরা কেন বাংলাদেশ চুজ করলা? এতগুলো বাইং অফিস এখানে আসলো, H&M, মার্ক অ্যান্ড স্পেন্সার, টেস্কো। তুমি উত্তরটা দিলেও আমার এখনও স্মরণ আছে, বহু বছর আগের কথা। তো সব মিলিয়া বাংলাদেশ সব কিছুতে অ্যাভারেজ, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি, ব্যাংকের সার্ভিস, ইন্স্যুরেন্স, এবং বাইরের কাস্টমারের সাথে আমাদের একটা সেতুবন্ধন, যার জন্য আমরা বারবার বাংলাদেশে আসতেছি, বাংলাদেশে অর্ডার নিচ্ছি। এইভাবে গার্মেন্টস এক্সপান্স হয়েছে। এখন পরে কি হলো, এই গার্মেন্টস কিন্তু ইন্ডিয়া তখনও একবারে নিম্নমানের ছিল, পাকিস্তান তো হয়ইনি। আস্তে আস্তে ইন্ডিয়ান যখন কোরিয়ানরা এই দেশ থেকে গার্মেন্টস থেকে 10-15 বছর থাকার পরে একটু গুটিয়ে নিল, তখন হংকংয়ের অ্যাক্সেসরি সাপ্লাইরা এখানে ঢুকলো, বাইংরা ঢুকলো। এরপরে কারা আসলো? বড় বড় বাইংয়ের সিওরা ইন্ডিয়ান, তারা ইংলিশ জানে, কমিউনিকেশন জানে, সব তাদের মিডল র্যাঙ্কিং, মানে হাই র্যাঙ্কিং এবং কান্ট্রি ম্যানেজার সব কিন্তু ইন্ডিয়ান আসলো। শ্রীলঙ্কানও আসলো। কিন্তু সত্য কথা বলতে গেলে, আমাকে সত্য কথাই বলতে হয়, দেখা গেছে যেসব ইন্ডিয়ান সিওরা আসছে, তখন তারা কিছু কিছু অর্ডার ত্রিপুরাতে ডাইভার্ট করে নিত ইন্ডিয়ার। এতে করে আমাদের মেইন যে একটা কি বলে, একটা ট্রেন ছিল, ফার্স্ট ট্রেন, সেটা আমরা আস্তে আস্তে বাধাগত হলো। আমি আর দীর্ঘায়িত করতেছেন ওইটা, তবে একটা কথা বলছি, বিদেশিদের অ্যাক্সেসরিজ বলেন, গার্মেন্টস বলেন, এগুলো শুধু ইপিজিডি করতে পারে, তাদেরকে সেই সুবিধা দেওয়া হয়েছে, কনস্ট্যান্ট ইলেকট্রিক সাপ্লাই, গ্যাস, সব সুযোগ সুবিধা। কিন্তু প্রতিটি সরকার করলো কি, ঢাকা শহরের আশেপাশে তাদেরকে এসব গার্মেন্টস করার সুযোগ দিয়েছে। ওরা করে কি, লোকাল কিছু পার্টনার নেওয়া, 2-1টা মেশিনে না, লোক দেখানো, কাস্টমার্সে দেখানো গার্মেন্টসটা বা অ্যাক্সেসরিজ করেছে। কিন্তু মেইনলি তারা ইন্ডিয়া থেকে সব সাপ্লাই দিত। হ্যাঁ, এরপরে তারা আস্তে আস্তে কাপড়, আস্তে আস্তে সমস্ত কিছু সাপ্লাই দেওয়া শুরু করলো। গড়লো কারা?
গড়েছে আপনার কোরিয়ান, হংকং, তারপরে চাইনিজরা। এরপরে যখন আমাদের বড় বড় গার্মেন্টস শুরু হলো, তারা সবাই ইন্ডিয়ান টেকনিশিয়ান রাখা শুরু করলো। এই যে ইন্ডিয়ানরা যে গার্মেন্টস কর্তৃপক্ষই তাদের এফিসিয়েন্সি লেভেল দেখার জন্য ইন্ডিয়ান, হ্যাঁ, ওদের বাইরের সাথে যোগাযোগ আছে, কমিউনিকেশন ভালো। এখানেও আমরা একটা সেকেন্ড স্টেপ মার খেলাম। হ্যাঁ, এরপরে হলো কি, এরপরে বিজিএমএ ফ্যাশন ইনস্টিটিউট বা এখন ইউনিভার্সিটি হওয়ার পরে নিচের দিকে যেসব শ্রীলঙ্কান ছিল, ইন্ডিয়ান ছিল, ওরা চাকরি হয়ে চলে গেল, কিন্তু উপরের দিকে এখনও বলবৎ আছে। এইটা আমার জন্য দুর্ভাগ্য। হাই অফিসিয়াল, কান্ট্রি ডিরেক্টর, ম্যানেজার সব। এখন পতিত সরকারের আমলে হইল কি, আমি একটু ব্যাক না গেলে তো জিনিসটা আমি বুঝাতে পারতেছি না। 74 কী হলো, পাটের শিল্প, টেক্সটাইল শিল্প সব ধ্বংস হয়েছে। আবার পতিত সরকার আমলে কী হলো, গত 10 বছর কোরবানির চামড়া কেউ বিক্রি করতে পারেনি, পুকুরে ফেলে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। তাহলে এটা একটা টার্গেট ছিল, এটা শেষ করার জন্য। এরপরে কি হলো, যখন কোভিড আসলো তখন কি করলো, দেখে দেখে কিছু লোককে তারা প্রণোদনা দিয়েছে, যারা সত্যিকারের প্রণোদনা পাওয়া সেটা তাদেরকে জানিয়ে, ইনফ্যাক্ট বলতে পারেন তাদের দল লোককেই তারা সব দিয়েছে। তাহলে কিছু ব্যবসা আস্তে আস্তে 19 সালের পরে আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করলো। হ্যাঁ, এবং সেটা 24 সাল পর্যন্ত কোনো রকমে চললো। চলার পরে যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানী উনি বললেন, প্রফেসর সাহেব, আমরা ইউনুস সাহেব থেকে যেটা আশা করেছিলাম, মানে বলে করেন অসম্ভব হাই হোপ ছিল, এবং ওনার জনমত নির্বিশেষে ওনাকে সবাই মনের থেকে সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। কিন্তু আমরা ইকোনমিক্যালি যেটাকে উনি অ্যাড্রেস করা দরকার ছিল, আমার মনে হয় সেখান থেকে উনি ঠিকমতো হয়তো ওনার অ্যাডভাইস পায়নি বা করতে পারেননি। ওনাকে একটা অ্যাপ্রিসিয়েট করি যে বাংলাদেশ ব্যাংকে চুরি, বিভিন্ন ব্যাংক থেকে ডলার চুরি, এটা বন্ধ হয়েছে, হয়তো বা রিজার্ভটা এস্টাবলিশ করতে হয়তো এটা আরও পিছনে চলে যেত। এবং পতিত সরকারের প্রধানমন্ত্রী ফোরকাস্ট করছে যে আগামী বছর, মানে এই বছর দুর্ভিক্ষ হবে, কারণ সে জানে যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে ডলার উঠে নিচ্ছে। ডলার উঠে নিলে ইম্পোর্ট করার জন্য তো হয়নি। হ্যাঁ, হয়নি। কেন হয়নি? যে রিজার্ভটা স্টিডি ছিল। আচ্ছা, আমি আবার নুরুল আমিন ব্যাপারের কাছে যাব। একটা শেষ করি। জি, শেষটা হলো, তাহলে উনি এটার গোড়াপত্তন করে গেছে, এবং গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য যা যা করার দরকার সব কিছু পতিত সরকারই করছে, আমরা এটাতে উঠতে পারিনি। আর নুরুল আমিন ব্যাপারে আমি ঠিক সরাসরি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বিভিন্ন ঘটনা ঘটছে, আগামী নির্বাচন, আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচন সময় মতো না হলে ঝুঁকিতে পড়বে দেশ। এগুলো থেকে আসলে মানে আমরা গেল 3-4 বছরে তো গোয়েন্দা সংস্থা নিয়ে অনেক আলোচনা হয়েছে। গুমের ঘটনার পরে আমাদের নিজস্ব যে ডিজিএফআই, তাকে নিয়েও আলোচনা হয়েছে। আমরা বিভিন্নভাবে মানুষ বলে যে সব জায়গায় ছেয়ে আছে বাংলাদেশের, আবার এখন কেউ কেউ বলে যে সিআইএ এখানে খুব বেশি তৎপর। এই যে গোয়েন্দা সংস্থা, যদি আমরা আমাদের চোখে কিছু দেখি না, আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ নেই, এই জায়গাগুলো কেন আসছে? এখনও কি সেই ধরনের আলোচনা কেন হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনার প্রশ্নটা এত ব্যাপক আকার উত্তর দিতে হবে, যেটা অনেক সময় লাগবে, তো আমি সংক্ষিপ্ত আকারে বলবো। রয়ের সাথে সের এখানে একটা দ্বিমত আছে। আমরা দেখি 2008 সালে যে নির্বাচনের পরে, 9 সালে নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পলিসি ছিল বাংলাদেশকে কেন্দ্র করে, অর্থাৎ চায়নাকে প্রতিহত করার জন্য ইন্ডিয়াকে বেশি সুযোগ সুবিধা দিয়েছিল। এবং ও সময়ে নটবর সিং ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং কন্ডালিসা রাইস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। কন্ডালিসা রাইস যখন ভারতে ভ্রমণ করেন, তখন নটবর সিংকে বলেছিলেন যে নটবর, এখন থেকে বাংলাদেশকে তোমরাই দেখবে, সিদ্ধান্ত তোমরাই নিবে, তবে মাঝে মাঝে ক্রুশিয়াল কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবে।
কিন্তু প্রথম দিকে তারা যোগাযোগ করেছিল, পরবর্তী পর্যায়ে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে নাই। তা তো হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র তার ফরেন পলিসি এই সাউথ এশিয়া চেঞ্জ করতো না। চেঞ্জ কখন করলো? যখন আফগানিস্তানে তালেবানদের হাতে তারা প্রচণ্ড মার খেলো এবং তারা ওখান থেকে গুটিয়ে চলে গেলো নিজের দেশে, এমনকি ভারতকে বললো না আমরা চলে যাচ্ছি। ওই সময় থেকে তারা স্টেট ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে সাউথ এশিয়ায় আমরা এখন ভিন্ন পলিসি নিব, কারণ আমরা বাংলাদেশকে আমাদের আলয় দিয়ে দেখব, অন্যের আলয় না, অন্যের মানে ভারতের আলয় দিয়ে দেখব না। ওই যে বাইডেনের সময় ওই সিদ্ধান্ত নেওয়ার পরেই দেখবেন তাদের ওখানে ডেমোক্রেটিক পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি বলবো না, স্টেটসগুলোর কান্ট্রিজগুলোর যে সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশকে কিন্তু দাওয়াত দেওয়া হয়। এই প্রথমেই অ্যালার্মিং যেটা, যে বোঝা গেল যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে মার্কিনের সম্পর্ক তত ভালো যাচ্ছে না। তারপর থেকে তারা চিন্তা ভাবনা করলো, কি বলল, যে বাংলাদেশ এটা একটা লিবারেল কান্ট্রি, ইসলামিক পার্টিগুলি যারা আছে ইনক্লুডিং জামাত ইসলাম, এরা মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি, নট এক্সট্রিমিস্ট। এই অ্যাটিটিউড নিয়ে আমি অত ভিতরে যাব না। এবং 24-এর অভ্যুত্থানটা ছিল একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু ওইখানেই আবার এটাও বলা হয়েছিল যে বাংলাদেশ হলো হাইব্রিড রেজিমের মতো, বাংলাদেশের ডেমোক্রেসিটা অনেকটা হাইব্রিড রেজিম। সেটা আলী রিয়াজ সাহেবের একটা বইতেও লেখা ছিল, সেটা বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছে, অথরিটেরিয়ান স্টেট এবং হাইব্রিডটা কীভাবে আসে, সেটা ওইদিকে আর অত ব্যাপকে আমি যাচ্ছি না। তো ফলশ্রুতিতে আমরা দেখব, আমি আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি, যে কীভাবে সিআইএর সাথে রয়ের কনফ্লিক্ট দেখা দিল। তাহলে সিআইএর সাথে রয় কীভাবে, তো আওয়ামী লীগের 24-এর অভ্যুত্থানে চেয়েছিল, শেষ দিন পর্যন্ত চেয়েছিল, কিন্তু এখানে কিন্তু ঘটনাটা কি ঘটলো, সিআইএ যেন খুব ধীরে ধীরে এমনভাবে কাজ করেছে, কিন্তু টের পায় না কেন? আপনি দেখবেন ওখানে আমাদের ওদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডার এসেছিল পিটার হাস ভেরি গুড বলে যাচ্ছি, ওই সময় কিন্তু দেখবেন উনি কিন্তু ওপেনলি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছিলেন যে উনি চাচ্ছে একটা ডেমোক্রেটিক স্টেট, নির্বাচনটা কি করলো না, নির্বাচন করলো না, ইন্ডিয়া বলে দিল হাসিনা ওয়াজেদকে যে তুমি নির্বাচন লাগবে না, যেমন তুমি একটা করো, আমরা স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করব। কিন্তু এটা কিন্তু পলিটিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনসাল্ট করা হলো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাক্ট করে আপনার যখন ঠান্ডাভাবে, কিন্তু যখন রিয়্যাক্টটা করবে তখন প্রচণ্ড উপরে হার্ডলি করে। এবং ওরা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা আর এই সরকারকে রাখবো না। কিন্তু আপনাকে এখানে বলে রাখি, ট্রাম্প যদি ওই সময় ক্ষমতায় থাকতো কিন্তু এরকম নাও হতে পারতো। ডেমোক্র্যাটরা যেহেতু ক্ষমতায় ছিল, ফলশ্রুতিতে বিভিন্ন ঘটনাগত ব্যাপক আকার আমি আলোচনা করব না। এবং সেখানে আর স্পষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি, রজেন এত দুর্বল ছিল, 4 তারিখে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট থেকে দিল্লিকে জানানো হলো আগামীকাল দুপুরের মধ্যে তোমার প্রতিবেশী সরকারটি কিন্তু থাকতেছে না। স্পষ্ট করে আমি বলতেছি, এটা ইন্ডিয়ান টাইমসও বলে দিয়েছে এবং আমাদের নিকটে তথ্য আছে। অর্থাৎ তার মানে ওই সিআইএ রকে বললো কি, এটা থাপ্পড় দিল যে তোমরা আমাদের কথা শোনো না, আমাদের ইনসাল্ট করেছো, এবার থাপ্পড় দিয়ে দিলাম তোমার সরকার কোথায়। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা দেখা দিল এখানে, এটা কিন্তু ভারত আর ঠিকঠাক করতে পারলো না। সবচেয়ে খারাপ অবস্থা এখন আছে, অর্থাৎ ট্রাম্পের সাথে সময়ে এখন বর্তমান সময় ইন্ডিয়ার ফরেন রিলেশনশিপ এত খারাপ আগে কখনো ছিল না। তার প্রমাণ কি, ট্রাম্প কিছুদিন আগে বলছে আমি ভারতকে এমন করব, মোদির হাতে আমি ভিক্ষার থালা দিয়ে দেব। অর্থাৎ এই যে ট্যারিফ 50% ট্যারিফ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। ফলশ্রুতিতে দেখবো এই যে ফরেন রিলেশনশিপ, এটা কিন্তু ভালো করতে পারবে না। ভালো করতে পারলে কিন্তু ওই আওয়ামী লীগকে কিন্তু তারা নির্বাচনে আনার চেষ্টা করবে। ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। শিবির মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই যে এখন একদমই রাজনীতির জায়গাতেই আসতে চাই। যে দলগুলো একসাথে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে রাজপথে ছিল, তারা 1 বছরের মাথায় এসে অনেক কিছুতেই একমত আছেন এখনও তারা, কিন্তু এরপরও বিভিন্ন ধরনের অনৈক্য দেখা যাচ্ছে নির্বাচন কেন্দ্রে।
আবার সাধারণভাবে চায়ের আড্ডায় যে আলোচনাটা হচ্ছে সেখানে সবচেয়ে বেশি উচ্চারণ হচ্ছে যে নির্বাচন কি হবে, অর্থাৎ আমরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে সরকারের থেকে এবং বিভিন্ন দল থেকে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সংশয় আছে। আপনার কি মনে হয়? একটু ব্যাকে যদি কথা বলতাম প্রফেসর স্যারের কথা ধরে, এই যে আমেরিকা ইন্ডিয়ার মাধ্যমে দেখতো, সেজন্য পতিত সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার অ্যাম্বাসেডরদেরকে যার পর নাই অপমান করেছে। একজন না, ডান মর্জিনাকে করেছে, বানিকাটকে মিরপুরে বানিকাটের গাড়িতে এরিয়া করছে, পিটার হাসকেও অনেকদিন দেখা দেয়নি, হাঁস বলে অনেক সময় কটূক্তি করে। তো এখন সুজাতা সিং তখন আসলো, এরশাদের সময় আসার পরে বললো যে ডেমোক্রেসি এক দেশে একরকম, আমরা যেটা বলি এটাই দেশের ডেমোক্রেসি। আমার দুঃখ লাগে এটা বারবার আমার বলতে, ভালোও লাগে না, তবে বলতে হয়। আমাদের ফরেন মিনিস্টার বলে যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ঠিক আছে, এটাও মানলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক। এরপর আরেকজনে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এরপরে ওদের সেক্রেটারি জেনারেল এবং ফরেন মিনিস্টার ভারতে যাই আসে বললো যে ভারতকে বলে আসছে আগামী ইলেকশন আমাদের সাপোর্ট করবে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখো। তো হোয়ার ইজ আওয়ার সোভারেন্টি? আমার সোভারেন্টিটা কোথায়? এই যে বড় গলা বলে সেখান থেকে ইউটিউবে ছাড়া কথা বলে, এই যে আমাদের সোভারেন্টিটা নষ্ট করলো নানাভাবে। এখন আসি সেকেন্ড একটা পয়েন্ট, যে বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হয়েছে, আগুন লাগছে, এটা লাগছে। সত্যি কথা বলতে কি, গত 17 বছরে আমাদের যেই অর্গানগুলো আছে, ডিবি, এসবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, র্যাব, 6টা, এরপরও ভিতরে আরও কিছু থাকতে পারে, বাইরে থেকে আমরা 6টা দেখছি। তারা তো আয়নাঘর করছে, তারা বহু লোকে গুম করেছে। তাদের মাইন্ডসেট ছিল কিভাবে বিরোধী দলকে দমানো যায়। বিরোধী দল না, শুধু যাকে মনে হয়েছে যে তাদের বিরোধিতা করছে, হ্যাঁ, এমনকি পার্শ্ববর্তী দেশও বলেছে যে সে আমাদের বিরোধিতা করছে, আবরারকে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র সে তার জায়গা থেকে কথা বলেছিল। এখন আপনি যখন বলছেন এই যে ঘটনাটা ঘটছে, এয়ারপোর্ট একটা অসম্ভব রকমের একটা টাচি জায়গা, ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেই এয়ারপোর্টে এতগুলো অর্গান থাকতে কীভাবে ফায়ার লাগলো প্রশ্ন, কীভাবে ফায়ার এক্সপান্ড হলো সেটাও প্রশ্ন, কেন তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড পৌঁছতে পারেনি সেটা একটা প্রশ্ন। ইন্টারনাল ফায়ার সার্ভিসকে আপনার এখানে হয়তো একবার কথা বলেছি যে একটা মেয়ে তার মাকে, যদিও পরে ওরা অন্যভাবে কথা বলেছে, তার মাকে হাসপাতালে দিয়ে সে স্কুলে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, অ্যানুয়াল পরীক্ষা, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এগুলো ইনস্ট্যান্ট ডিসিশন, পরের দিন তাকে ঢুকতে দিয়েছে। এখন এয়ারপোর্টের ভিতর দিয়ে একটা ফায়ার ব্রিগেড যাওয়ার কথা ছিল, 2:15 ফায়ার লেগেছে, 2:30 ফায়ার ব্রিগেড এরিয়া গেছে, ওই ওদের গেটটা বন্ধ ছিল, ভিতরে যেতে পারেনি। ফায়ার বিগ ব্যাপার, 2:50 সব ফায়ার ব্রিগেড গেছে। তাহলে 15 হইতে 50 পর্যন্ত কত মিনিট বলেন আপনি? 35 মিনিট ফায়ার তো এক্সপান্ড করে ফেলছে। এখানে আমার 2টা প্রশ্ন, এই যে 17 বছরের যেসব ট্রেড বডি ছিল, ট্রেড ইউনিয়ন ছিল বা তাদের নমিনেটেড অফিসার ছিল, তারা কারা? তারা দেশের পক্ষে কাজ করতেছে? আমার প্রশ্ন। দেশদ্রোহী নাই বললাম, বেতনভোগী কর্মচারী এখানে আসে। তার এতজন লোক থাকতে আমি ধরলাম একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে যাবে, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে যাবে, কিন্তু একটা বিল্ডিং থেকে অপোজিটে যাবে কী করে? আপনি উল্টা বাতাসায় না এটা যদি ওইভাবে কভার করতে চান, এখন আপনার আসল প্রশ্নে যাই যে ইলেকশন হবে কি না হবে। এই যে ঘটনাগুলো এইভাবে ঘটলো, মানুষের মনে সন্দেহ জাগে যে এতগুলো ঘটনা ঘটতেছে, ইলেকশনের জন্য কী হবে। যদিও এটার এগেনস্টে ওনারা বলতেছে আমি নুরুল আমিন ব্যাপারীর কাছে এটা যাই, ওনার যে শেষ বাক্যটা যে ইলেকশন হবে কি না হয়, সাধারণ মানুষের মধ্যে আলোচনার মধ্যে আছে।
আমি আপনাকে জানতে চাই যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে নিশ্চয়ই আপনি যে দুটো গোয়েন্দা সংস্থার কথা বললেন তারাও, আমি ধরে নিব তারাও সক্রিয়, তো তাদের পলিসি কি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে? আসলে আমি আমার বিশ্লেষণে যতটুকু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইন্টারনাল অ্যাক্টরস এবং এক্সটার্নাল অ্যাক্টরস এটা দুধ সজাগ আছে। খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্বাচন হোক এটা চাচ্ছে কেন? নির্বাচনের মাধ্যমেই তারা পলিটিক্যাল স্টেবিলিটি আনতে চাচ্ছে বাংলাদেশে, আর তাদের রিজনাল ইন্টারেস্ট আছে। এটা তারা ইউনূস সাহেবের মাধ্যমে যত রক্ষা করতে পারবে অন্য কারোর মাধ্যমে পারবে না, কারণ ইউনূস সাহেব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাস্টেড ফ্রেন্ড, আজকে থেকে না, এবং তার সাথে সম্পর্ক হচ্ছে ম্যাক্রো মাইক্রোর ইকোনমি, ছোট পুঁজির সাথে বড় পুঁজির সম্পর্ক। এবং একেই কেন্দ্র করে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র তার ওয়ার্ল্ড ব্যাংকের লোকদের, এনজিওর লোকদের বিভিন্নভাবে যেই নোবেল প্রাইজ দেয়, বিভিন্ন পুরস্কৃত করে তাদের ইন্টারেস্টকে সামনে রেখে। তা সেই ক্ষেত্রে আমরা দেখব ইউনূস সাহেবকে দিয়ে তারা অনেক কিছু করাতে চেষ্টা করবেন এবং নির্বাচনটা করতে আমার মনে হয় চেষ্টা করবেন। কেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে দেখবেন জাতিসংঘে যখন ইউনূস সাহেব গেলেন, সাথে কিন্তু 3টা রাজনৈতিক দলের দুজন করে লোক নিয়ে গিয়েছেন। সেটা ওখানে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কিছু লোকের সাথে এদের আলাপ আলোচনা সম্ভবত হয়েছে। কোন দিকে? নির্বাচন কেন্দ্র করে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো তার নিজের আলোয় দিয়া বাংলাদেশকে দেখবেন তার স্বার্থের জন্য, কিন্তু ভারতও তো তার স্বার্থের জন্য দেখবে। ভারত কী করে চাবে? ভারত আগে চেয়েছিল, এই অভ্যুত্থানের সাথে চেয়েছিল ওয়াকারুজ্জামানকে দিয়ে তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে কীভাবে ইন করানো যায়। এবং আমরা দেখব একটা প্রচেষ্টা হচ্ছিল হাসিনাবিহীন ভদ্রলোকের একটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা, সাবের হোসেন রাইট, কিন্তু সেটা কিন্তু পারে না, কারণ ওই যে 24-এর অভ্যুত্থানের স্পিরিট কিন্তু এখনও জাগ্রত আছে। আমরা জানি 24-এর অভ্যুত্থানের যে অ্যাক্টরগুলো তারা কিন্তু বহুদা বিভক্ত হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ যখন ইন করবে ওই সময় তা আবার ইউনাইটেড হয়ে যায় যে না, এই ফ্যাসিস্ট আবার আসলে তো আমাদের কাউকে ছাড়বে না। ওই একটা পয়েন্টে তারা এক হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা দেখব এই যে রিসেন্টলি যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা যদি একটা সুন্দরভাবে উপনীত হয় উপসংহারে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়া দুর্বল হয়ে যাবে। অর্থাৎ ইন্ডিয়া আর তার ওই যে অগ্নিকাণ্ডের কথা বলেন অথবা বিভিন্নভাবে মিছিল করাবে, বিভিন্নটা তারা দুর্বল হয়ে যাবে এবং আওয়ামী লীগ তাদের যারা যে উৎসাহিত হয় তারাও অত্যন্ত দুর্বল হয়ে যাবে। এই জন্য যেন আমাদের মনে আশার আসল কোনো জায়গা নাই। সেই ক্ষেত্রে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র তখন আপার হ্যান্ডে চলে যাবে এবং আপার হ্যান্ডে গিয়ে তখন তার স্বার্থ রক্ষার জন্যই তিনি কি ইলেকশন করাবেন না কি করবে সেটা তার উপর নির্ভর করবে। তবে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশন করাতে চাচ্ছে এবং সেটা একটু আবার আপনাকে বলে দিচ্ছি। সেখানে কিন্তু দেখবেন না হওয়ার এবার একটা পসিবিলিটি আছে। কে? ওই জামাত ইসলামিক পলিটিক্যাল পার্টির চরমনায় এনসিপিও কিন্তু মনে মনে ইলেকশন চায় না, যদিও পিআর নিয়ে জামাতের সাথে একমত না, কিন্তু ইলেকশন চাচ্ছে না কেন? ইলেকশন হলে তো আবার বিএনপি ক্ষমতা আসতে পারে। বিএনপি আসলে আবার যদি ভারতের সাথে অথবা আওয়ামী লীগের সাথে তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে, ওই 24-এর অভ্যুত্থান স্পিরিট নষ্ট হয়ে যায়, তাহলে তো তাদেরও বেকায়দায় পড়তে পারে তারা। এই যে বিভিন্নভাবে 24-এর অভ্যুত্থানের যে মূল শক্তিগুলো বহুধা বিভক্ত হয়ে যাচ্ছে, এই জন্যে কিন্তু আমরা দেখব আসল জায়গা পৌঁছতে পারতেছে না। আবার একটা ছোট বিরতি নিতে হচ্ছে, 1 মিনিট পরে ফিরব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। তো আবারও ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আমি আপনি শেষ দিকে যেটা বলছিলেন, আমি আরেকটু স্বচ্ছ ধারণা জানতে চাই যে বাংলাদেশের নির্বাচন ঘিরে বাংলাদেশে কয় ধরনের পক্ষ কাজ করছে? এখানে হচ্ছে কি, আমি যেটা সহজভাবে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি,
ইউরোপিয়ানরা কিন্তু ওয়েস্টার্ন যে পাওয়ার, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নেবে ওটা তারা সমর্থন করবে, ইউরোপিয়ান ইউনিয়ন। তার কারণ আপনি দেখেন ভলকার 2 3-4 দিন আগে কিন্তু এই যে বিচারটা সেনাবাহিনী যেটা সম্পর্কিত হয়ে গেছে, ক্লিয়ারলি করে বলে দিয়েছেন কি ওইটা সিভিলিয়ান কোর্টে যেতে পারে, ঠিক না? তাহলে উনি এটা বলার পর মানে কি, তার ভলকার 2কে বলা মিনস মার্কিন যুক্তরাষ্ট্রে বলা, মার্কিন যুক্তরাষ্ট্রে বলা মানে ইউরোপিয়ান ইউনিয়নরা বলা। এই দিকে আমরা দেখবো ওরা একদিকে, ইভেন অস্ট্রেলিয়া তাদের সাথে আছে, জাপান তাদের সাথে আছে। মানে ইন্ডিয়াটা দেখবে যে তার স্বার্থের জন্য, ইন্ডিয়া দেখবে যে না আমার স্বার্থটা কোনভাবে হাসিল হয়। কারণ আওয়ামী লীগের দ্বারা ইন্ডিয়ার স্বার্থ এত হাসিল হয়েছে আর কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা এটা সম্ভব না। যার জন্য আওয়ামী লীগ হচ্ছে একমাত্র ভারতের কংগ্রেস এবং বিজেপি দুটো পলিটিক্যাল পার্টিরই একদম আপন শক্তি। আর তারা যার ফলশ্রুতিতে আমার মনে হয় প্রথম দিকে যে কথা আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, প্রথম দিকে কিন্তু ভারত চেয়েছিল তাড়াতাড়ি নির্বাচন হয়ে যায়, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগকে ইন করাতে পারবে। কিন্তু যখন দেখা গেল নির্বাচনটা হচ্ছে না এবং এমনভাবে নির্বাচন হচ্ছে যে এই নির্বাচনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কাজে লাগতেছে, সিমিলারলি আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারছে না, আর তাদের পরিকল্পনা অনুযায়ী আনতে পারতেছে না। সেটা পারত কীভাবে, যদি এই যে ইদানিংকালে যেটা স্পষ্ট আমি ব্যাখ্যা করতেছি না, যে ঘটনাগুলি ঘটে গেল এটা যদি তাদের পক্ষে নিতে পারত সেটা পারত। কিন্তু আমার মনে হয় যত দিন যাচ্ছে সেটা 24-এর অভ্যুত্থানের পক্ষে চলে যাচ্ছে। ফলশ্রুতিতে তারা নির্বাচন চাবে না, কারণ ইন্ডিয়া কিন্তু সবসময় নির্বাচন চায় না। আমরা 13 সালে দেখি, 14 সালে দেখেছি নির্বাচন চায়নি, 18 সালে তারা দিনের ভোরে রাত্রে করেছে, 24 সালে সকালবেলা করেছে, কিন্তু নির্বাচনই হয়নি। অর্থাৎ তাদের স্বার্থের জন্য গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু আসল যে ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করুক, নির্বাচন মানেই কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে যেই সরকার গঠিত হবে ওই সরকার ওই দেশের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করবে। কিন্তু এই ইন্ডিয়ায় কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করতে দেয় নাই। আমার বড় ভাইয়া যে কিছুক্ষণ আগে যেটা বললেন, এক একটা ইনস্টিটিউশনগুলি দেখবেন ধ্বংস করে বেরোচ্ছে। সেনাবাহিনীর মধ্যে এলোমেলো, অর্থাৎ আজকে যে সেনাবাহিনী যেটা ইন্ডিয়ার জন্য, আমার সোলজাররা, আমার মেজর জেনারেলরা, আমার লেফটেন্যান্ট জেনারেলরা কেন পালিয়ে থাকবে, ইন্ডিয়াতে থাকবে? এটা পারে? তার দেশে কোনো মেজর জেনারেল আমার দেশে পালিয়ে থাকতে পারতো? এটা পারতো না। আমার দেশে যে চুক্তি তার সাথে, আমার দেশে কোনো অপরাধী যদি তার দেশে যায় তাহলে কি করবে? আমরা চেলেছে ফেরত দিবে। তার দেশের অপরাধী আমার দেশে আসলে আমরা ফেরত দেবে। আমরা দিয়েছি, আমরা আসামের অপরাধীকে আমরা দিয়েছি না, চেয়েছিল আমরা দিয়েছি, ফেরত দিয়েছি, কিন্তু তারা কি দিচ্ছে না। অর্থাৎ ফলশ্রুতিতে এভাবে তো তারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এমনকি আমরা দেখব তাদের জনগণ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ হাসিনা ওয়াজিদকে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সহ মানে পুরো হায়দ্রাবাদ এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে তুমি বাঙালি বলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে তুমি পুশব্যাক করে প্রবেশ করাই দিচ্ছ, অথচ হাসিনা ওয়াজিদ এবং আওয়ামী লীগের শিববীর মাহমুদের কাছেও জানতে চাই এবং এটা নিয়ে আপনিও জানবেন। আমি একদম সরাসরি জানতে চাই, বাংলাদেশের নির্বাচনে ভারত এবং যুক্তরাষ্ট্র এখন কি ধরনের কাজ করছে? আপনাদের তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার চোখে কি আপনারা দেখতে পান যে? আমি দেখছি যে ওনার সাথে এই বিষয়টা পুরোপুরি একমত, যদিও আমি চায়নাকে ইনক্লুড করতে চাচ্ছি, যে তারাও চায় যে ইলেকশনের মাধ্যমে তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের অনেক বেশি, অর্থাৎ স্টেবল গভর্নমেন্ট থাকলে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। যেটা বললেন যে ডেমোক্রেটিক মাধ্যমে তাদের স্বার্থটা হাসিল করতে পারবে উইদাউট এনি প্রবলেম। কিন্তু তার আগে একটা কথা বলে যেটা শেষ করতে পারেনি, যে আমাদের যে 6টা অর্গানাইজেশন বললাম, ডিবিএসবি, এনএসআই, এরা এই অর্গানাইজেশনগুলোকে একটু ঢেলে সাজানো উচিত। আমি বলি না যে ওকে বাদ দেন, ওকে বাদ দেন, সেটা সরকার দেখবে। আমি বলছি যারা যোগ্য বলুক তাদের সামনে নিয়ে আসা উচিত, যারা আমাদের দেশের সিকিউরিটি দেখবে। যদি ঠিকমতো দেখতো তাহলে এয়ারপোর্টের মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটতো না। এই আঙ্গুলটা তাদের দিকেই যায়, তারা কেন করতে পারলো না সেটা বিশদভাবে বিশ্লেষণ করা উচিত। সেকেন্ড হলো আপনি যে কথা বললেন যে ইউএসএ, আমি আর একটু জোরালোভাবে বলতেছি, ইউএসএর 3জন অ্যাম্বাসেডর, আগেরবার বললাম 3জন অ্যাম্বাসেডরকে তারা নিগৃহীত করেছে, অপমান করেছে, অবদস্থ করেছে, তাদের সাথে দেখা করতে দেয়নি। হ্যাঁ, তো
তো সেটা কেন হলো? সেটার জন্যই ইউএসএ এখন তাদের যেটা কথা বললেন, তাদের চোখে আমাদের দেখতেছে, তারা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট চায়, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এখন ধরুন এই যে কমার্স মিনিস্টার এবং যারা অর্থমন্ত্রী যে গিয়েছে, আমাদের শুল্ক আরোপ করেছে, তারা যাই দেন দরবার করার পরে তো কিছু কমিয়েছে, আবার গেলেও আরও কমবে। যা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে হয়তো আরও কমিয়ে দেবে, এটা সহজেভাবে। কিন্তু প্রতিপক্ষ ইন্ডিয়া কি চাচ্ছে, এখানে যেন সব সময় একটা ক্যাওস অ্যান্ড কনফিউশন লাগিয়ে থাকে। এতে লাভ হলো আমরা শুধু ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকবো। আমি বহুবারে বলছি, রিপিটেশন হয়ে যায়। যখন আমাদের পেঁয়াজের দরকার তখন বলে পেঁয়াজ এখন দেওয়া যাবে না, যখন আপনার পানিটা তো অন্য ব্যাপার, যখন আমার চাউলের দরকার এখন দেওয়া যাবে না। এইবার যখন রোজা আমরা কাটাইলাম, আমাদের খেজুরের কোনো সমস্যা হয়নি, আমরা পাকিস্তান থেকে এনেছি, ইজিপ্ট থেকে এনেছি, আমরা একদম সবখান থেকে এনেছি। এখন ইন্ডিয়া থেকে চাল আসছে 50,000 টন, কিন্তু অন্য খান থেকেও আমরা আনতেছি। ভিয়েতনামের সাথে কথা হচ্ছে, বার্মার সাথে কথা হচ্ছে, পাকিস্তানে। এই জায়গাটা তো আসলে ইন্ডিয়ার দোষ দিয়ে লাভ নেই, এটা তো আমাদের দেশের সরকারই ওইভাবে চুক্তিগুলো করেছিল। চুক্তিগুলো ঘাড়ে চাপাই দিয়েছে কে? ঘাড়ে কে চাপাইছে? ইন্ডিয়া চাপাইছে। এইভাবে চুক্তি করে আমরা একদম শেষ প্রান্তে নুরুল আমিন ব্যাপারী যে কথাগুলো শিবির মোহাম্মদ বলছিল, আমি আবারও আপনাকে একটু অন্যভাবেই জানতে চাই যে তাহলে বাংলাদেশের মানে এটা তো সত্যই বাংলাদেশ ছোট দেশ হিসেবে বড় দেশের খেলার মধ্যে থাকে, বাংলাদেশ না ছোট সব দেশই বড় দেশের খেলার মধ্যে থাকে, কিন্তু সেটি ইউরোপের সেখানে যথেষ্ট ভদ্র উপায়ে জেন্টলম্যানস এগ্রিমেন্টে ঘটে, আমাদের এখানে তো তেমন না। তো সেই ক্ষেত্রে যদি আসলে এরকম দুটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এতটা বৈরী তার মধ্যে চলে যায়, তাহলে বাংলাদেশের আগামী নির্বাচনটি আসলে কিভাবে হবে, বা নির্বাচনের উপরের প্রভাবটি কোথায়? আমরা তো নির্বাচন নিয়ে যেটা আলোচনা করলাম, যে দুদিকে আলোচনা করলাম, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা একইভাবে চিন্তা করতেছে, এবং আমাদের দৃষ্টিতে, বিশেষ করে আমার দৃষ্টিতে প্রতিবেশী রাষ্ট্র ভারত ভিন্ন চিন্তা ভাবনা করতেছে। আপনার একটা প্রশ্ন সেটা হলো, যদি ভারত এইরকমই করে তাহলে আমাদের কী করণীয়? যেটি সেই ক্ষেত্রে আমি বলবো যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো যদি বিল্ড আপ করে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে একটা বড় জিনিস কিন্তু আছে। অর্থাৎ একটা দেশের ছোট দেশগুলির গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠিত হলে, ওই সরকার যদি লেজিটিমেট গভর্নমেন্ট থাকে এবং ওই সরকারের যদি নেতা জনপ্রিয়তা থাকে, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, তাহলে কিন্তু ওই সরকারকে ভয় পায় কি আধিপত্যবাদী সরকাররা। একটা উদাহরণ দিচ্ছি, আমি সহজভাবে বলবো, শেখ মুজিবুর সরকারের অনেক দোষ আছে, তার মধ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ভারতের সোলজার যখন স্বাধীনতার পরে আমার দেশে আসলো, সে কিন্তু অল্প সময়ের মধ্যেই ভারতকে বলল, তোমার দেশের সোলজার নিয়ে যাও, আমার লাগবে না। ভারত কেন রাজি হলো? শেখ মুজিবুর রহমান ওই সময় অত্যন্ত পপুলার পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন এবং দেশের নেতা ছিলেন। সিমিলারলি আমি দেখব, আমার দেশের জিয়াউর রহমান সাহেব যখন জনপ্রিয়তা পেয়েছিল, তখন কিন্তু তার একটা ইমেজ ছিল, ধমক সহকারে কথা বললে শুনতে ভয় পেত, কারণ পাবলিক জনগণ আছে, জনগণের তো ক্ষমতার উৎস। ফলশ্রুতিতে আমার এখানে 17টি বছরে কিন্তু জনতার সরকার ছিল না, দুর্বল সরকার ছিল। কে করেছে? ওই আধিপত্যবাদী বলেন অথবা প্রতিবেশী রাষ্ট্র যেটা বলেন, সেটা অন্যায় করেছে। কি জন্য? যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বার্গেনিং ক্যাপাসিটিটা বাংলাদেশে বেশি হবে, আমরা দুর্বল হয়ে যাব। ফলশ্রুতিতে আনপপুলার গভর্নমেন্ট হলে যত বেশি সুযোগ সুবিধা আমরা আমাদের ডিসিশন মেকিংয়ে বার্গেনিং কম করে নিয়ে নিতে পারবো। তা আমি যে আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হলে, লেজিটিমেট সরকার যখন আসবে, তখনই আমি দেখব আমার সরকারের সাথে তার সম্পর্ক হবে পিপলস টু পিপলস, নট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এবং শেষ একই প্রশ্ন দুইজনের জন্যই রাখুন, দুইজন 30 সেকেন্ড করে সময় পাবেন। আপনি একদম দ্ব্যর্থহীন ভাষায় আমাকে এটা বলুন যে আপনাদের আসলে কি মনে হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে সংশয় সংকট থাকতেই পারে, কিন্তু ঠিক এমন পরিস্থিতি কি মনে হচ্ছে যে বাংলাদেশের এই নির্বাচন কীভাবে বলেন? আমি বলছি ইনশাআল্লাহ নির্বাচন হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেকার বাড়তেছে, গরিবানা ছিল 20% নিচে, এখন 28-30। এইভাবে চলতে থাকলে
এটা 35% হবে। নুরুল আমিন ব্যাপারী, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইনভলভ আর দেশের জনগণের নির্বাচন চায়, আর জামাত ইসলামও আমি সত্যিকারে ভাবে বলে আমার যে বিশ্লেষণ, জামাত ইসলামও পরে নির্বাচনে আসবে। আর এনসিপির সাথে আমার মনে হয় হয় জামাতের সাথে অথবা বিএনপির সাথে একটা সম্পর্ক স্থাপিত হবে, কিছু আসন তারা চাবে। সে এনসিপি যতই বলুক বিশাল ভোট পাবো এটা পাবো, এই মুহূর্তে এনসিপি দু একটি আসনে জিততে পারবে না। সেইখানে তারা যদি বার্গেনিং করে বিএনপির নিকট থেকে 8-10টা আসন আনতে পারে অথবা জামাতের জোটে যদি যায়, সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করবে। আমার মনে হয় শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ডিজায়ার করবে আর সেটাই হবে, অর্থাৎ তারা ডিজায়ার করতেছে একটা নির্বাচন হোক। আর ইউনূস সাহেব আমার মনে হয় নির্বাচন যদি না হয় তারপরে উনি এপ্রিল মাসের মধ্যে বিদায় নেবেন, নির্বাচন হলেও উনি এপ্রিল মাসের পরে আর থাকবেন না। ওই সময় একটা খেলা হতে পারে, সেটা হচ্ছে কি যদি বিএনপি জয়লাভ করে তারেক রহমান সাহেব অথবা ম্যাডাম খালেদা অথবা তারেক রহমান সাহেব দুজনে প্রধানমন্ত্রী হবেন, ইউনূস সাহেব হবেন রাষ্ট্রপতি। এটা একটা গুড সলিউশন এবং এটা কিন্তু পশ্চিমারা চাচ্ছে। আপনার এখানে আমি বলে দিলাম আমার অ্যানালিসিস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউনূস সাহেব যেন প্রেসিডেন্ট হন এবং তারেক রহমান সাহেব যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে তাদের জন্য সুবিধা হবে, কারণ ইউনূস সাহেব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপন লোক। শিবলীর মাহমুদ, আমরা শেষ করছি। আপনার একদম যদি কিছু এই বিষয়টা নিয়ে যে শেষ যে কথাটি বলুন, আমি একদমই কম 30 সেকেন্ড। একটা নিউজ দেখলাম, ব্যারিস্টার রফিকুল হক যিনি ইন্তেকাল করেছেন তার একটা ইন্টারভিউ বহু আগের, সেটাকে আবার দেখানো হয়েছে। বলছে তখনই উনি বলছে তারেক রহমানই বিএনপির ভবিষ্যৎ, তার পিছনে যে যতকেই বলুক হি ইজ দ্য পারসন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এমন একটি বিষয় নিয়ে আপনারা খোলামেলা কথা বললেন দেখে। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবেই ভোট দেয়া থেকে দূরে থাকতে হয়েছে এবং ভোটের বিষয় আসলে একবার নয়, দুইবার নয়, 3 বার, অর্থাৎ আমরা খুব ছোটোবেলায় খেলার সময় বলতাম দান 3বারই অনেকটা রাখাল বালকের মতো অবস্থা হয়েছে বাংলাদেশের জনগণের। রাখাল বালক ডাক দিত এবং বাংলাদেশের জনগণ হলো কৃষকের মতো অবস্থা হয়েছে, তারা ভোট দিতে পারেনি। সে কারণে জনগণ মানুষ ভোট চায়, কিন্তু ছোট দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সেখানে আধিপত্য বিস্তার থেকেই থাকে। এই আধুনিক যুগেও বড় দেশে আধিপত্য বিস্তার থেকেই থাকে। আমরা বিশ্বাস করি আমাদের রাজনীতিবিদরা যথেষ্ট চৌকস এবং যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং ডক্টর ইউনূসও নিশ্চয়ই আরও বেশি আত্মবিশ্বাসী, যেখানে আমরা হয়তো বা সেভাবে বুঝতে পারছি না। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারও স্বচ্ছ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশায় শেষ করছি ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার।